প্রতিদিন কিছু নিয়ম মেনে চলি, তার জন্যই কিন্তু আমার সংসারে লক্ষ্মীশ্রী সর্বদাই বজায় থাকে। কোনো কুসংস্কার নয়, কিছু নিয়ম যেগুলো প্রত্যেক দিন আমার রোজ অভ্যাস হয়ে গেছে, সেই নিয়মের সাথে কিন্তু আমি চলি। কোনো একটা নির্দিষ্ট দিন বলে নয়, প্রতিদিনই আমি এই নিয়মগুলোই ফলো করি। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বন্ধুরা, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করছি দেখো একদম ঠাকুর ঘর থেকে, মানে তুলসী তলায় জল দিয়েছি। তুলসী তলায় জল দিয়ে তারপরে তুলসী তলাটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তার আগে তো আশিপাশি সব কাজ সারা হয়ে গেছে, বাড়িঘর পরিষ্কার করা। তারপরে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার, বেলা হলে এই ঘরে এত রোদ পড়ে না আর গরম হয়, বসা যায় না, গা ঘেমে মানে স্নান হয়ে যায়। তো সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা থাকে আর পাঁচালিও পড়তে হবে, বিকেলে তো বসতেই পারি না, ওর জন্য সকাল সকাল সব সেরে নিচ্ছি। এদিকে দেখো আগের দিন বাজার থেকে ফুল বেলপাতা সব নিয়ে এসেছিলাম, সেইগুলোই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমের সরাত আর পিতলের আমসরাত পান আছে, কিন্তু ভালো লাগে না। যতই হোক এমনি মানে প্রাকৃতিক জিনিস দিয়ে ঘট পাতা আর তোমার ওই পিতলের জিনিস দিয়ে ঘট পাতা অনেক তফাৎ। যখন পেয়েছি তাহলে কেন পাতবো না, তাই না? ওগুলো হচ্ছে অসময়ের জন্য, যখন থাকবে না তখন ওগুলো দিয়ে পাতবো। আর এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি। ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু ঘন্টা বাজাইনি, কারণ আমাকে একজন দিদিভাই, সুধা দিদিভাই কমেন্ট করেছিল একবার যে দিদিভাই তুমি বৃহস্পতিবারে ঘন্টা বাজাবে না, তার জন্য আমি কিন্তু ঘন্টা বাজাইনি। ঘন্টা ছাড়াই ঠাকুরকে আরতি করেছি, ঠাকুরকে ভোগও দিয়েছি। তোমার দাদাভাইকে দিয়ে সকাল সকাল প্রসাদ আনিয়ে নিয়েছি। একবারে দুটো ঘরের পুজো সেরে নেবো, এই ঘরের পুজোটাও দিয়ে দেবো, এই ঘরের পুজোটাও দিয়ে দেবো, কারণ আজকে রান্নার কোনো ঝামেলা নেই, তাড়াহুড়ো নেই, তার জন্য। আর এদিকে দেখো আমার আরতি করা হয়ে গেছে, দিয়ে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি আর ভোগে তুলসী পাতা দিয়েছি। এবার পাঁচালি পড়া শুরু করব। তো জোকার দিয়েই পাঁচালি পড়াটা শুরু করে আমি। পূর্ণিমালো নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী লইয়া আমি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা কবি আগমন, লক্ষ্মীবরে উভয়ের বন্দিল চরণ, লক্ষ্মীর প্রণামী মনি করো জোরে কয়, তোমারে অপার মায়া বুঝিবার নয়, কবু নেই বাস মাগো করো এক স্থানে। সাবধানে চালায় আসবি, হ্যাঁ? রোডের মোড়গুলোতে নেমে নেমে দাঁড়াবি, দিয়ে তারপর যাবি। তো পাঁচালি পড়ার সময় আমি জোকার দিয়ে শুরু করি, পাঁচালি পড়া হয়ে গেল কিন্তু আমি জোকার দিয়ে পাঁচালি পড়াটা শেষ করি। তো পাঁচালি পড়া হয়ে গেল, আরতি করলাম। প্রথমে তো এমনি আরতি ধূপকাঠি তারপর প্রদীপ দিয়ে করেছি, পরে আবার ছোবা ধরিয়েছি, ছোবা দিয়ে আরতি করলাম সারা বাড়ি। তারপরে তো মাম্মামকে পাঠিয়ে দিলাম গোগলকে আনার জন্য, কারণ 9টা বেজে গেছিলো। এবার আমি রেডি হবো, যাব, অনেকটা সময় লাগবে, তার জন্য মাম্মাম বললো মামি ভাইকে নিয়ে আসি। ও গেল গোগলকে আনতে। এই ফাঁকে দেখো আমি আগের দিন ওই জানলার যে পর্দাটা ছিল না, ওটাকে ধুয়ে দিয়েছিলাম, মানে একটু নোংরা হয়েছিল ওর জন্য, কারণ ওখান থেকেও তো মশা আসে, রাত্রেবেলা খুব অসুবিধা হয়, মশা যদি আসে খোলা থাকে, তার জন্য ওটাকে কিন্তু ভালো করে আবার আটকেও দিলাম। আর এখানে দেখো মাম্মাম চলে গেছে, যেহেতু বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে জামা প্যান্টগুলো ছিল সেগুলো একটু ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে আর এদিকে একটু গান চালিয়ে নিলাম, কারণ গান শুনতে শুনতে কাজ করলে না মনটা খুব ভালো থাকে। আর আমি প্রতিদিন কিন্তু এটাই করি, যখন আমি একা থাকি বাড়িতে আমি গান চালিয়ে বক্সে গান চালাই, আর আমি নিজের মনে কিন্তু কাজ করি, মনটা খুব ভালো লাগে, আর মুখে তো গান চলতেই থাকে। আর মাথা যেহেতু ঘষেছিলাম আজকে, তো তার জন্য পুজো দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিয়েছি মাথায়, কারণ মাথা না একদম ঘষা আমি রাখতে পারি না। যেমন তোমাদের সাথে বলেছিলাম যে কিছু নিয়ম, তো নিয়মগুলো তো তোমরা দেখতে পাবে, তার আগে আমি তোমাদের বলে নিই কী কী নিয়ম। যেমন হচ্ছে প্রতিদিনই আমি বাড়ি ঘর সব কিছু কিন্তু পরিষ্কার রাখি, ঘর দৌড় উঠান বাড়ি রাস্তাঘাট, ওই যে মনে হয় না যে রাস্তা বাড়ির সামনে একদিন ঝাড় দিলাম পরের দিন দেবো না, আবার 2 দিন বাদে দেবো, সেরকম কিন্তু করি না। আমি প্রতিদিন রাস্তা ঝাড় দিই, তাতে আমার কষ্ট হয়ও, কারণ বাড়ির সামনেটা যদি নোংরা থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য প্রত্যেক দিন আমি আশিবাসি সব কাজ সেরে নিয়ে স্নান করে তারপর কিন্তু পুজো দিই। তো যখন হয়তো কোনো সময় একটু তাড়াহুড়ো থাকে, হয়তো স্নান করে উঠতে পারি না, পুজো দিতে পারি না, কিন্তু বেলা হলে তারপরে পুজো দিই। কিন্তু কখনো মানে অন্য যেন বলে না ভাত খেয়ে কখনোই পুজো দিই না আমি। তো সকালের দিকে কোনো কিছু খেয়ে নিই, বিস্কুট রুটি এইসব খাই, কখনো কিন্তু
কিন্তু ভাত খাই না, কারণ ভাত খেয়ে যতই স্নান করি না কেন কেমন একটা লাগে। আর যতক্ষণ চেষ্টা করি মানে না খাওয়ার আগেই পুজোটা দিতে, কারণ এখন যে শরীর খারাপের জন্য না একদম না খেয়ে থাকতে পারছি না, কিছু হলেও খেতে হয়। তার জন্য কিন্তু আমি সবসময় যেন একটু জল বিস্কুট হলেও খেয়ে নিই। তো এখানে হচ্ছে একটা, এটা হচ্ছে মানে বাড়িঘর পরিষ্কার প্রতিদিনই করি, কোনো একদিনের জন্য নির্দিষ্ট নয়, এটা হচ্ছে একটা অভ্যাস। তারপরে আমি কখনো কোনো জিনিস, সে চাল বলো, নুন বলো, তেল বলো, ডাল বলো, যাই কিছু হোক না কেন, কখনো না আমি একদম শেষ করে ফেলি না, যে একদম শেষ করে কৌটো ধুয়ে মুছে নিয়ে তারপর আমি ঢালি, এমন না। জিনিস থাকতে থাকতে কিন্তু আমি সব সময়ের জন্য এনে জিনিস রাখার চেষ্টা করি। এই যে বেসনের কৌটোটা দেখছো, এর মধ্যেও কিন্তু একটু বেসন ছিল, সেটা আমি আলাদা রেখে দিয়েছি, ওটা কোনো কাজে লাগিয়ে দেবো। নতুন যেটা এনেছি সেটা এখন ঢেলে দিলাম। ছাতুর কৌটো 2 কৌটো করে ছাতু ভরা থাকে, 1 কৌটো শেষ হয়, 1 কৌটো করে আবার এনে আমি কিন্তু ভরে রাখি, কখনো খালি হতে দিই না। কারণ আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি, কখনো কোনো জিনিস না বলতে নেই যে শেষ হয়ে গেছে, সবসময় যেন বলতে হয় বাড়ন্ত হয়েছে। তো আমি তার জন্য বাড়ন্তই বলি, কখনো শেষ হয়ে গেছে বলি না। আর জিনিস থাকতে থাকতে সবসময় যেন আমি এনে রাখার চেষ্টা করি যতক্ষণ পারি। কখনো হয়তো কোনো সময় একটু 19-20 হয়ে যায়, তাও চেষ্টা করি সবসময়ের জন্য কিন্তু এনে সবসময় ভরে রাখতে, কারণ মা লক্ষ্মী সবসময় কিন্তু ভরাই পছন্দ করেন। তারপরে এই যে এখানে দেখো একটু কথা বলিনি ভিডিও রিলেটেড, যেমন সকালবেলা পান্তা ভাত আছে আগের দিনের, তো সেই ভাতটা জল দিয়ে দিয়েছি। আর ওখানে ডালের বড়া করে নিলাম, ডাল ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচিয়ে একটু বড়া করে নিলাম, ওই দিয়ে সকালে পান্তা ভাত মাম্মাম, গোগল, তোমার দাদাভাই সবাই খেয়ে নেবে। আর আমি ওই যে বললাম মুড়ি খাবো, মুড়ি খেয়ে নেবো বড়া দিয়ে শশা কেটে। আমি আর কাকিমা একটু মুড়ি খাবো, কাকিমা এসেছিলো, কাকিমা এখানে গল্প করছিলো আর আমিও মানে খাবো তখন। আমি তো তুমি 2টো মুড়ি খেয়ে নাও আমার সাথে, তারপর খেলাম, আমার সাথে 2টো মুড়ি খেলো। আর ওই যে তারপরে তো মাম্মা পরীক্ষা দিতে চলে যাবে। তারপরে আবার এবার সংসারে এত কাজ আছে, সব কাজ বলতে রান্নাবান্না, বাসন ধোয়া, টুকটাক। কারণ রান্নার আজকে হয়তো তাড়া নেই, যেহেতু তোমার দাদাভাই আজকে নেমন্তন্ন আছে, দুপুরে খাওয়ার তাড়া নেই, আমি গোগল আর টিয়া খাবো, তার জন্য একটু ধীরে ধীরে রান্না করছি, যে একবারে দুবেলা রান্না করে রাখবো, দেরি করেই করি, অসুবিধাতে নেই। সব কেটে কুটে রেডি করে নিলে পরে যখন রান্না করবো তখন অসুবিধা হবে না, কারণ রেডি থাকলে জিনিস না ঝটাপট রান্না হয়ে যায়। আর রান্না করতে করতে জিনিস রেডি করা একদমই আমি কোনোদিনও পছন্দ করি না, সবসময়ের জন্যই কিন্তু সেটা করি। এখানে দেখো লতি কাটতে বসে গেছি। আর ওই যে অনেকে বলে যে রান্নাঘরে, এটা কিন্তু আমি নিজেও মানি যে রান্নাঘরে কখনো না রাত্রবেলা এঁটো বাসন আমি ফেলে রাখি না, কখনোর জন্য এঁটো বাসন তো রাখি না, উপরন্তু রান্নাঘর আমি নোংরা করেও রাখি না। সব সময় যেন রান্নাঘর আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, সে দিনেই হোক রাতে হোক। দিনের বেলা তো রান্নাবান্না করে গ্যাস যতক্ষণ পরিষ্কার না করবো একদম ভালো লাগে না। আর তারপরে তো রাতের কথা, রাতে যদি 12টাও হয় তাও কিন্তু আমি রান্নাঘর গ্যাস সব কিছু পরিষ্কার করে উঠে তারপরে কিন্তু ঘরে যাই। কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে না, সকালবেলা উঠে দেখলে মনটা আলাদাই যেন একটা অনুভূতি পাওয়া যায়। তো মানে কতটা মানে ভালো লাগে না, বলে না পজিটিভ, যেমন ঘরের বিছানা গোছানো থাকলে ঘরের তখন একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, যে মনে হচ্ছে না কি যেন একটা সৌন্দর্য ভাব দেখা দেয়। বিছানাটা পরিষ্কার থাকলে আর কিছু প্রয়োজন নেই, তেমন রান্নাঘরটা পরিষ্কার থাকলে না আর কিছু গ্যাসটা বিশেষ করে যদি পরিষ্কার থাকে। আর এখানে হচ্ছে আরেকটা টিপস, এটা হচ্ছে তোমার যে রান্না করে ভাতের হাঁড়ি নুড়ি দেওয়া। যেমন আগেরকার দিনে মানুষের যখন কাঠের উনুনে রান্না করতো বা মাটির উনুনে রান্না করতো, মাটির হাঁড়িতে অনেক করতো না, তারা কী করতো না, তো রান্না করার পর আমি এটা শুনেছি যে ভাতের গায়ে অনেক সময় ফ্যান ঝরে গিয়ে দাগ হয়ে থাকে, থালা চারি সাইডে ভাত লেগে থাকে। তো এটাও নাকি আমি মানে এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি, এই এত পর্যন্ত বড় হয়েছি, মা কাকিমারা সবাই করে যে ভাতের হাঁড়ি নুড়ি দেওয়া। যেমন আমি সবসময় যেন ভাতের হাঁড়ি নামিয়ে ভাতের হাঁড়িটাকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ভাতের হাঁড়ি চারিপাশ মুছে নিই, ভাতের হাঁড়ি কাঁধাটা ভালো করে মুছে নিই পরিষ্কার করে, যাতে কোনো নোংরা ভাব না থাকে আর দেখতে বেশ সুন্দর লাগে। প্রত্যেকটা দিন আমি কিন্তু তাই করি। তো এটাও দেখেছি বড়দের কাছ থেকে, এটাও শেখা। তো এটাও একটা টিপস যে মা লক্ষ্মী সবসময়ের জন্য ভাতের হাঁড়ি পরিষ্কার রাখা। কেন ভাতের হাঁড়ি মানে অন্যের হাঁড়ি, অন্যের হাঁড়ি মানে মা অন্নপূর্ণা মানেই লক্ষ্মী, লক্ষ্মী মানে মা অন্নপূর্ণা, সব ঠাকুরই এক, খালি এক এক জায়গায় এক একটা নামে তারা বিরাজ করে। তো মা অন্নপূর্ণা সবসময়ের জন্য যেন আমার ঘরে এইভাবেই অচলা হয়ে থাকে, যাতে কোনো কষ্ট হয় না। আমি কখনোর জন্য না জানো তো কখনো চাইনি যে আমি মাছ মাংস বিরিয়ানি পোলাও খেয়ে সবসময় থাকবো, আমার গাড়ি বাড়ি সোনা দানা সব হবে, সবসময় এলাই ব্যাপার কখনো চাই না। আমি খালি চাই যে ঠাকুর তুমি মাথার উপর এইভাবেই থেকো, যাতে আমি সবসময় যেন ডাল ভাত খেয়ে ভালো থাকি, পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে তাদের যেন ভালো রাখতে পারি, এটাই তুমি আশীর্বাদ করো। আমার কখনোর জন্য কোনো বড় এলাহি ব্যাপার চাইনি যে আমাকে দামি দামি পোশাক পরতে হবে, দামি দামি মানে গহনা পরতে হবে, এটা কখনোই চাই না। মেয়েদের বিয়ের পর হচ্ছে দামি গহনা হচ্ছে শাঁখা সিঁদুর। তো ভগবানকে বলি এই শাঁখা সিঁদুর নিয়ে যেন যেতে পারি, এর দামি কোনো গয়না চাই না। মা তুমি আমাকে সবসময় আশীর্বাদ করো। মা উমাকেও যখন আমি বরণ করতে যাই প্রতি বছর, তখন মাকে একটা কথা বলি, মা তুমি সবসময়ের জন্য আমার সাথে এইভাবেই থেকো, যাতে তো আমি এই শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি, কখনো যেন কোনো বিপদ না আসে আমার স্বামীর উপর, তার আগে যেন আমার
সেই বিপদটা আমার মাথা থেকে যাক। তো সে স্বামী বলো সন্তান সবার জন্য একটাই কামনা করি যে তাদের যত বিপদ আছে সব যেন আমার মাথার উপর দিয়ে যায়, তারা যেন সুস্থ থাকে, এই একটাই কামনা করি। তো কালকে শাঁখা পড়তে গিয়েও কাকু এরকম একটা কথা বলেছিল যে আমি মরে যাব, হয়তো তুমি বেঁচে থাকবে, তোমার হাতে শাঁখা ততদিন অচল হয়ে থাকবে। আমি কাকু তুমি আশীর্বাদই করো যেন শাঁখা আমার হাতে সারা যতদিন আমি বেঁচে থাকি আমার হাতে যেন শাঁখা নিয়েই আমি বাঁচতে পারি আর শাঁখা নিয়েই আমি মরতে পারি, এই কথাটাই বলেছিলাম। বলে হ্যাঁ মা তোকে আশীর্বাদ করি। এখানে দেখো রান্না হয়ে গেছে, লতি পনিরের তরকারি করেছি আর তোমার বড়া ভাজা ছিল, শশা কেটেছিলাম আর কাকিমা একটু চাটনি দিয়ে গেছিলো আর গোলাপ গাছে দেখে তো করিয়ে এসছে। এদিকে দেখো আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে নিলাম। তো সব কাজই এইভাবে আস্তে আস্তে শেষ করছি। আর তারপরে যে স্নান করে এইটাও একটা টিপস যে বাইরে থেকে যখন তুমি রাস্তা ঝাড় দেবে, ঝাড় দিয়ে সেই ঝাঁটাটা কিন্তু কখনো ঘরে তুমি না ধুয়ে ঢুকাবে না, মানে বাড়িতে অনেকে আছে রাস্তা আমি দেখি অনেকে আছে রাস্তা রাস্তা ঝাড় দিয়ে সেই ঝাঁটাটা না ধুয়েই কিন্তু বাড়ির ভেতরে ঢুকায়। তো আমি শুনেছি সবসময় যেন বাইরে যতই তুমি ঝাড় দাও সেই ঝাঁটাটাকে সবসময় ধুয়ে তারপর তুমি বাড়ির ভেতরে রাখো, এটা বড়দের মুখ থেকে শুনেছি, বিশেষ করে আমার শাশুড়ি মা তাই বলে কখনো ঝাঁটা না ধুয়ে রাখতে না, বাইরে ঝাড় দিয়ে, এটাও একটা টিপস। তো এই যে বড়দের কাছ থেকে কিছু কিছু টিপসগুলো শেখা, এগুলো কিন্তু ওই যে বলে না নুনের পাত্র হলুদের পাত্র চালের জার কখনোই খালি মানে বাড়ন্ত করতে নেই, খালি রাখতে নেই, সবসময় যেন এগুলোকে ভরা ভরা রাখতে হয়। তো আমি সব কিছু শুধু নুন চিনি চাল বলে না, সব কিছুই আমি সবসময় যেন ভরা রাখতে চেষ্টা করি, কখনোই খালি রাখার চেষ্টা করি না। তারপরে এই যে আরেকটা টিপস হচ্ছে স্নান করে, অনেকে আছে স্নান করে সিঁদুর পরতে ভুলে যায়, তারা অনেক রকম কাজ করে তারপরে গিয়ে সিঁদুর পরে। আমাকে বিয়ের আগে যখন দেখতাম মাকে উঠে স্নান করে সিঁদুর পরতো, তো মা একটা কথা বলেছিল স্নান করে আগে সিঁদুর পরে নেবা, আর যতই মাথায় ভেজা থাক গামছা ভেজানো থাক মাথার সামনেটা আঁচড়ে নিয়ে আগে কপালে একটু সিঁদুর ছুঁয়ে নিয়ে তারপর তুমি যত কাজ আছে সেটা করো। তো আমিও সেটাই করি, তারপরে সিঁদুর পরে নিয়ে শাখায় সিঁদুর একটু লাগিয়ে মাথা তালুতে দিয়ে নমস্কার করে নিই। তো এটা হচ্ছে বড়দের কাছ থেকে শেখা। এই যে কিছু কিছু টিপস আমি তোমাদের বললাম, এই টিপসগুলো মানি। তারপর সন্ধ্যাবেলা বাড়ির বউদের ঘুমাতে নেই, এটাও একটা কথায় আছে না লক্ষ্মীর পাঁচালী দিতে পারে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহাসে নয়নে। তো বাড়ির বউদের সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, যতই যাই হয়ে যাক সন্ধ্যাবেলা। তারপর বাড়ির বউ বলে না প্রতিটা মানুষেরই উচিত তাই বেশি বেলা করে ঘুম থেকে উঠতে নেই, কারণ বেশি বেলা করে ঘুম থেকে উঠলে না শরীরের মধ্যে কেমন একটা মানে ম্যাচ করে, ভালো লাগে না, এখন কোনো কাজের এনার্জি পাওয়া যায় না। আর সকাল সকাল তুমি ঘুম থেকে করে সব কাজ বাজ সেরে নিলে না তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি পাওয়া যায়, যে মনে হয় যে না সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, ভালো লাগে। তো এই যে কিছু কিছু টিপস আমি ফলো করি, প্রত্যেক দিনই করি, কোনো নির্দিষ্ট দিন বলে যে লক্ষ্মীবার বলে লক্ষ্মী মায়ের পুজোর দিন বলেই করি না, সব দিনই আমি করি। পরে পরিষ্কারভাবে বাড়ি ঘর গুছিয়ে রাখার যতটুকুনি আমার সাধ্যের মধ্যে আমি ততটুকুনি করার চেষ্টা করি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে দেখো বিকেলবেলা একবারে চলে এসেছিলাম তোমাদের সাথে, বাইরে শুয়েছিলাম আমি মাম্মাম গোগল, তো তোমার দাদাভাই চলে এসেছিলো, শুয়েছিলাম কেন ঘরে এত গরম না, বাইরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, ওর জন্য বাইরে শুয়েছিলাম। তাও বালিশ টালিশগুলো তুলে নিলাম, জল ভরলাম, ঘর ধোয়া ঝাড় দেওয়া মোচা জামা প্যান্ট তোলা ভাঁজ করা এইগুলো বিকেলের কাজ থাকে, সেগুলো করে নিলাম, গোগলকে খাওয়ালাম, রেডি করলাম, ও পড়তে যাবে। আর এখানে সন্ধ্যাবেলা তোমার দাদাভাই সন্ধ্যে দেবে, তার জন্য সব ছোবা রেডি করে দিলাম, ও নিজে নিজে সব ধরিয়ে নিল, আরতি করলো, পুজো দিল। এইভাবেই হচ্ছে আজকে সন্ধ্যেটা আমাদের কাটলো। রাতে আর কোনো ভিডিও নেই তোমাদের সাথে শেয়ার করার মতো, কারণ রাতে রান্নাবান্নাও কিছু নেই, সব করা আছে। তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট কমেন্টের মধ্যে জানিয়ে দিও। টাটা, গুড ইভিনিং বন্ধুরা, গুড নাইট বলবো না।